আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের পরিচিত জনদের জানানো দরকার জানাই ফেলো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। 27 ক্লাসটা হচ্ছে এখন 27 ব্যাচের, ঠিক আছে। তাহলে আমাদের এখন শুরু হচ্ছে ক্লাস 27 ব্যাচের। ওকে, সাউন্ড সব ক্লিয়ার আছে আশা করি। স্যার আসসালামু আলাইকুম। এগুলো গতদিনের কথা, যারা গতদিন মিস করেছো প্রত্যেকটা ক্লাস আপলোড হয়ে যাচ্ছে, একটু খেয়াল করবা। বেসিক মানেই বেসিক, মানে বেসিকে ভরপুর। তবে আজকে বেসিকের সাথে কিছু এক্সট্রা কথাবার্তা হবে। এক্সট্রা বলতে পড়া রিলেটেড কথাবার্তাই হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা দিয়ে শুরু করছি, একটু মাইকটা ঠিক করে ফেলি। আজকে আমরা যেটা দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। তাহলে আজকে আমরা শুরু করছি, দেখো, উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। আজকের ফুল কনসেপ্ট বোটানির, নতুনত্ব কিছু শিখবা ইনশাল্লাহ। উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। ক্যামেরাটা সোজা করে ফেলছি, একটু বাঁকা আছে, বাস। আশা করি তোমাদের পর্যাপ্ত। উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। দেখো, উদ্ভিদের সকল শ্রেণীবিন্যাস পদ্ধতিকে তিনটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। উদ্ভিদের সকল শ্রেণীবিন্যাস পদ্ধতিকে বা প্রকারভেদকে তিনটা ভাগে ভাগ করা যায়। 1 2 3 তিনটা ভাগে ভাগ করা যায়। কি কি স্যার? একটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, একটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, তারপরেরটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, এবং সবার শেষে হচ্ছে জাতিজনী শ্রেণীবিন্যাস পদ্ধতি। জাতিজনী শ্রেণীবিন্যাস পদ্ধতি, জাতিজনী শ্রেণীবিন্যাস পদ্ধতি, কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি এবং জাতিজনী শ্রেণীবিন্যাস পদ্ধতি। তো কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতিটা কার কার, যদি আমি এটা বলার চেষ্টা করি তোমাদের, তাহলে থিওফাস্টাস এবং ক্যারোলাস লিনিয়াস। তাহলে কৃত্রিমটা কাদের? দেখো, থিওফাস্টাস, থিওফাস্টাস মানে উদ্ভিদ বিজ্ঞানের জনক, লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, এদের শ্রেণীবিন্যাসটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। ওয়ালাইকুম আসসালাম। এদেরটা হচ্ছে তোমার কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। আর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতির মধ্যে আমরা অনেকগুলোর কথা বলতে পারি। তার মধ্যে ধরো ল্যামার্কেটটার কথা আমরা বলতে পারি, ক্যান্ডলের কথা বলতে পারি, এবং স্পেশাল একজনের কথা বলবো। তাহলে প্রাকৃতিকের মধ্যে কোন কোন বিজ্ঞানীর শ্রেণীবিন্যাস আছে? ল্যামার্ক, ল্যামার্ক, ক্যান্ডল, ক্যান্ডল এবং মোস্ট স্পেশাল বেনথাম ও হুকার, বেনথাম ও হুকার। এখান থেকে একটা তথ্য মনে রাখতে পারো, এই ল্যামার্ক উনি সর্বপ্রথম বায়োলজি শব্দটি ব্যবহার করেছেন। ল্যামার্ক সর্বপ্রথম বায়োলজি শব্দটি ব্যবহার করেছেন।
আর জাতিজনির ক্ষেত্রে একজনের নামটা মনে রাখতে পারো যে তাক্তাজান। তাক্তাজান উনি জাতিজনি এটা করেছেন, তাক্তাজান। তাক্তাজান, এই তাক্তাজানেরটা হচ্ছে জাতিজনি। তো আমাদের এখান থেকে যে তথ্যটা দরকার তোমাদের, সেটা হচ্ছে বেনথাম হুকারেরটাই আমাদের জন্য বিশেষভাবে দরকার হবে এখানে, কারণ সকল জাতিজনি শ্রেণীবিন্যাসই এক ধরনের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, কিন্তু সকল প্রাকৃতিক জাতিজনি নয়। কাজে এখানে মূলত আমার কাজ করতেছে বেনথাম হুকার, দুজন ব্যক্তি, একজন ইংরেজ জর্জ বেনথাম এবং আরেকজন হচ্ছে জোসেফ ডাল্টন হুকার। জেনেরা প্ল্যান্টারাম, তাহলে কোন বইয়ের মধ্যে দিয়েছেন? বেনথাম হুকার জেনেরা, GENERA, জেনেরা প্ল্যান্টারাম, PLANTARUM। এই জেনেরা প্ল্যান্টারাম নামক গ্রন্থের মধ্যেই তোমার প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতিটা তারা ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন, যাই বলি। তো এটা আবার 3টা খণ্ডে প্রকাশিত হয়েছে, ল্যাটিন ভাষায় রচিত। তো এগুলো আমাদের দরকার নাই। আমাদের যে জিনিসটা দরকার, ইন্টারে বোটানি পড়তে হলে যে বিষয়টা আমাদের দরকার, সেইটা আমি এখন আলোচনা করাচ্ছি তোমাদেরকে। এটা জেনে রাখলে খুব ভালো, না রাখলেও তেমন একটা প্রবলেম হবে না। মুছে ফেলছি, কেমন স্যার? তাহলে এখন আমরা বেনথাম ও হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা দেখার চেষ্টা করব, যেটা তারা দুইজন তাদের জেনেরা প্ল্যান্টারাম গ্রন্থের মধ্যে প্রকাশিত করেছে। তাহলে এখন আমরা কি শিখছি? বেনথাম হুকারের শ্রেণীবিন্যাস। বেনথাম ও হুকারের, বেনথাম এবং হুকারের শ্রেণীবিন্যাস। হুকারের, ঠিক আছে, বেনথাম এবং হুকারের শ্রেণীবিন্যাস সবাই একটু বুঝিয়েন, পরে তুলবা। দেখো, বেনথাম হুকার কাকে নিয়ে করেছেন? তিনি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে করেছেন। হ্যাঁ, তারা সমগ্র উদ্ভিদ জগৎটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে। বেনথাম এবং হুকার দুইটা ভাগে ভাগ করেছে। কিসের উপর ভিত্তি করে? তারা সমগ্র উদ্ভিদ জগৎটাকে ফুল ফোটে নাকি ফোটে না তার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করেছে। একটা দিয়েছে ক্রিপ্টোগ্যামিয়া, একটা নাম কি দিয়েছে দেখো, ক্রিপ্টোগ্যামিয়া। ঠিক আছে, একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া, বা এটাকে বলতে পারো অপুষ্পক উদ্ভিদ। বাংলাতে বলবা অপুষ্পক উদ্ভিদ, ক্রিপ্টোগ্যামিয়া বা অপুষ্পক উদ্ভিদ। এবং আরেক ভাগে ভাগ করেছে, যেটা হচ্ছে যাদের ফুল হয়, ফ্যানেরোগ্যামিয়া। ফ্যানিরোগ্যামিয়া বা পুষ্পক উদ্ভিদ অথবা সপুষ্পক উদ্ভিদ। তাহলে উদ্ভিদ জগৎকে তারা দুই ভাগে ভাগ করলো, একটা অপুষ্পক আর একটা কি স্যার? সপুষ্পক। আশা করি এগুলোতে কারো কোনো প্রবলেম কাজ করছে না, ইনশাল্লাহ। এবার দেখো, তারা এই যে অপুষ্পক যারা আছে, অপুষ্পক, এই অপুষ্পকদেরকে আবার ভাগ করলো। অপুষ্পকদেরকে কয় ভাগে ভাগ করলো? দেখো, তাদেরকে 3 ভাগে ভাগ করলো অপুষ্পকদেরকে। কি কি স্যার? একটা দিল হচ্ছে থ্যালোফাইটা, তাহলে একটা দিল হচ্ছে থ্যালোফাইটা, এখানে একটু ডাবল এল হবে, মানে এল, থ্যালোফাইটা। বাংলাতেও থ্যালোফাইটা বলতে পারো, মানে যাদের দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, তারা হচ্ছে থ্যালোফাইটা। তারপরটা দিল ব্রায়োফাইটা, এবং লাস্টেরটা দিল টেরিডোফাইটা। তাহলে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। কি কি বলা হচ্ছে দেখো, থ্যালোফাইটা
বা এদেরকে আরেকটা নাম বলা যায়, যেহেতু থ্যালোফাইটা লিখেছি বাংলায় লিখে দিই, এটা সমাঙ্গদেহী। যেহেতু ছক করছি এখন কোনো কমেন্ট দেখবো না, আমি ছক শেষ হলে দেখব। সমাঙ্গদেহী এটাকে বলবা হচ্ছে মস বর্গীয়, ব্রায়োফাইটাকে বলা হয় মস বর্গীয়, আর টেরিডোফাইটাকে বলা হয় ফার্ন বর্গীয়। মস বর্গীয় এবং ফার্ন বর্গীয়, ঠিক আছে স্যার। এবং দেখো যারা ফেনোরোগ্যামিয়া তাদেরকে দুই ভাগে ভাগ করা হলো, যাদের ফুল হয়, একটা হচ্ছে জিমনো জিমনোস্পার্মি বা জিমনোস্পার্ম। তাহলে একটাকে কিসে ভাগ করলো স্যার? জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম। আর একটা হচ্ছে এনজিও, এনজিওস্পার্ম। জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্ম। বাংলায় বললে একটা হচ্ছে নগ্নবীজি, জিমনো মানে উন্মুক্ত, নেকেড, ঠিক আছে, আর স্পার্ম মানে বীজ। তাহলে নগ্নবীজি এবং আরেকটা হচ্ছে আবৃতবীজি, নগ্নবীজি এবং আবৃতবীজি, নগ্নবীজি এবং আবৃতবীজি। স্যার খুব চমৎকার বেসিক হবে এগুলো, যারা প্রথম থেকে ভালো করে শুনতেছ আল্লাহর রহমতে বেশি কাজে দিবে। চলে গেলে যেতে পারো, তবে যারা শুনতেছ কতটুকু কাজে দিবে বই তো নাই, তবে আমার কাছ থেকে পিডিএফ চেয়ে নিতে পারো, আমি আগেই বলেছি এটা অপশন আছে তোমাদের জন্য। আচ্ছা, তাহলে মোট আমরা কয়টা পেয়ে গেলাম স্যার? 5টা। কিন্তু 5টার মধ্যে একটা কথা আছে, উনি আবার এই সমাঙ্গদেহীকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। সমাঙ্গদেহীকে আবার দুই ভাগে ভাগ করে দিয়েছেন। কি কি স্যার? একটা হচ্ছে এলজি, জিএই, এলজি, এবং আরেকটা হচ্ছে ফানজাই, এলজি এবং ফানজাই। যদিও ফুঙ্গি বলা যায় কিন্তু আসলে ফানজাই, FUN, ফান জিআই, ফানজাই। আচ্ছা, এলজি মানে কি স্যার? শৈবাল। এলজি মানে শৈবাল, আর ফানজাই মানে হচ্ছে ছত্রাক। ছত্রাক। এলজি মানে শৈবাল, ফানজাই মানে কি স্যার? ছত্রাক। যা তুলেছ আলহামদুলিল্লাহ, যা তুলেছ আলহামদুলিল্লাহ। এবার তোলা বন্ধ করো, বোর্ডে থাকবে, প্রয়োজন আমি ছবি তুলে কমেন্টে আবার দিয়ে দিব, টেনশন নাই। ক্লাস শেষেই ছবি তুলে সুন্দর মতো কমেন্ট বক্সে দিয়ে দিব, টেনশন করিও না। কিন্তু শেখাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বেসিক কাকে বলে? বেসিক হচ্ছে সেই জিনিসটা যে আমি যেটা জেনে বিভিন্ন অধ্যায়ের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, আমি অল্প জেনে বেশি তথ্য অ্যাপ্লাই করতে পারবো, ইটস কল বেসিক। তোমরা সেই বেসিকটাই লিখছো, এই জন্য ক্লাসের কন্টেন্টের উপরে কিন্তু দেওয়া আছে বেসিক ক্লাস, এখানে কোনো এক্সট্রা এফোর্ট দেওয়া হবে না। এবং আজকে যদিও ক্যামেরার সামনে দেখছো, কিন্তু আজকে তোমাদেরকে লাইভ ক্লাস আমি নিব এবং গাছ দেখিয়ে দেখিয়ে পড়াবো, একদম মানে জীবন্ত গাছ। 10 মিনিট আগে আমি নিয়ে আসছি, এবং আজকে অফলাইন ব্যাচেও গাছ দেখিয়ে পড়ানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্য সৌভাগ্য যাই বলো, ওই সবগুলো আসে না। যাই হোক, আল্লাহ ভরসা। এখন আসো যে আমরা এখানে মোট তাহলে কয়টা পেলাম স্যার? 6টা। আমরা মোট পেলাম হচ্ছে 6টা। কি কি 6টা পেলাম দেখো, আমরা পেলাম হচ্ছে শৈবাল, ছত্রাক, আমরা পেলাম শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। ইংলিশগুলো দেখো, এলজি, ফানজাই, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যানজিওস্পার্ম। কিওয়ার্ডস গুলো নিয়ে বললাম না, পরে এগুলোর অর্থ বলে দিব। এখন যেহেতু আমি 6টা পেয়ে গেছি এবং আমার কাছে জোর সংখ্যক বিষয় আছে, কাজেই আমি এগুলোকে অর্ধেক করে ফেলতেছি। খেয়াল করো, অর্ধেক করে ফেললাম। এই 3টার যে ধরনের কাছাকাছি বৈশিষ্ট্য, এই 3টার তাদের অপোজিট বৈশিষ্ট্য। ভালো করে বুঝো, এই 3টার যেমন বৈশিষ্ট্য, এদের তার অপোজিট বৈশিষ্ট্য। যেমন স্যার 1 নাম্বার পয়েন্ট খেয়াল করো, এদের 3জনের দেহকেই
এদের দেহকে কি করা যায় বলতো? এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। এদের দেহকে মূল কমা কাণ্ড ও পাতায় ভাগ করা যায়। মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। দেখতে কি কষ্ট হচ্ছে স্যার কারো? এক্সাইট করে দিচ্ছি যদি দেখতে কষ্ট হয়। নাম্বার 2, তাহলে স্যার অপোজিট গুলো পড়ার দরকার নাই। আমি যদি এখানে 5টা বৈশিষ্ট্য শিখাই, মনে রাখবা তোমার 30টা বৈশিষ্ট্য শেখা হয়েছে। ইটস কল বেসিক, ঠিক আছে? আচ্ছা, এই পাশে যারা আছে, যাদেরকে তুমি এখন সেভাবে দেখতে পাচ্ছ না, এই পাশে শৈবাল, ছত্রাক এবং মস বর্গীয়। মনে রাখবা শৈবাল, ছত্রাক, মস এরা মাটির সাথে থাকে, আর মাটির সাথে থাকে বলেই তারা হচ্ছে হাগা। কারণ আমরা হাগু তো মাটিতেই করি, তাই না? হাগু যাই মাটিতেই। তাহলে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা এরা হচ্ছে হাগা। হাগা সবাই বলতে পারবা, হাগা হাগা হাগা, ঠিক আছে? দিনে একবার করে হাগু করবা। তাহলে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা বা মস এরা যদি হাগা হয় তাহলে এরা হাগা নয়। তাহলে দেখো এরা হচ্ছে কি, এদের দেহ হচ্ছে, এরা হচ্ছে স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক 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 মানে কি? এদের দেহের সকল কোষগুলো হচ্ছে ডিপ্লয়েড, এই জন্য তাদেরকে বলা হয় স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক ডিপ্লয়েড, আর স্পোরোফাইটিক মানেই হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড, ঠিক আছে? তাহলে এরা কি হবে স্যার? গ্যামেটোফাইটিক, হ্যাপ্লয়েড। অপোজিট সাইডে গ্যামেটোফাইটিক, হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইটিক, হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইটিক, হ্যাপ্লয়েড। আচ্ছা, কথা হচ্ছে স্যার এদের মানে আমরা মানুষ, আমাদের দেহের প্রত্যেকটা কোষ কিন্তু স্যার ডিপ্লয়েড। তবে হ্যাঁ, যেটা জনন মাতৃকোষ সেটা কিন্তু স্যার মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড শুক্রাণু তৈরি করে। কিন্তু আমার জনন মাতৃকোষটা কি স্যার? ডিপ্লয়েড। ভালো করে বুঝিও। তাহলে আমাদের দেহের শুক্রাণু বা স্ত্রী দেহের ডিম্বাণু সেগুলো হ্যাপ্লয়েড, তাদের মধ্যে ক্রোমোজোম আছে অর্ধেক মানে 23টা, কিন্তু আমাদের অন্যান্য সকল কোষে ক্রোমোজোম আছে কত স্যার? 46, 23 জোড়া, 46টা। তাহলে এবার বুঝিও, এদের এদের প্রত্যেকটা দেহের কোষগুলোই ডিপ্লয়েড, কিন্তু এদের যেটা জনন কোষ তৈরি হবে সেটা কি স্যার? হ্যাপ্লয়েড। তার মানে সেটা গ্যামেটোফাইট, তাই না? গ্যামেটোফাইট। তাহলে মনে রাখবা যে এদের গ্যামেটোফাইটিক দশা, এদের গ্যামেটোফাইটিক, এদের গ্যামেটোফাইটিক দশা, এদের গ্যামেটোফাইটিক দশা স্পোরোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইটের উপর নির্ভরশীল। এদের গ্যামেটোফাইটিক দশা স্পোরোফাইটিকের উপর বা স্পোরোফাইটের উপর নির্ভরশীল। গ্যামেটোফাইটিক দশা স্পোরোফাইটের উপর নির্ভরশীল। গ্যামেটোফাইটিক দশা স্পোরোফাইটের উপর নির্ভরশীল, ঠিক আছে স্যার? গ্যামেটোফাইটিক দশা স্পোরোফাইটের উপর নির্ভরশীল। ক্লিয়ার স্যার? অপোজিট সাইডে কি লিখবা বলো? লিখবা যে এদের স্পোরোফাইটিক দশা গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। এদের স্পোরোফাইটিক দশা গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। নাম্বার 4 শেষ। নাম্বার 5, 5 নাম্বার দেখা যাচ্ছে স্যার? আশা করি যাওয়ার কথা। হ্যাঁ, 5 নাম্বার। 5 নাম্বারটা একটু খেয়াল করো যে এদের কি স্যার? এদের যে রেণুগুলো তৈরি হয়, তো ধরো সবগুলো রেণু দেখতে একই রকম হয় না। সবগুলো রেণু দেখতে একই রকম হয় না। যেমন ধরো একটা মুরগি যে ডিম পারে, একটা মুরগি যে ডিম পারে, সবগুলো ডিমের সাইজ কি একই রকম হয় না? তো এরকম চিন্তা করো যে এদের থেকে, এটা তো আর প্রাণী না, উদ্ভিদ, এদের থেকে যে রেণুগুলো তৈরি হয় সেই রেণুগুলো দেখতে একই রকম হয় না। এটাকে আমরা বলবো যে এরা হচ্ছে হেটারোস্পোরিক। এরা হচ্ছে হেটারোস্পোরিক।
হেটারোস্পোরিক। স্পোরগুলো, রেণুগুলো দেখতে ভিন্ন রকম, এজন্য এদেরকে বলা হয় হেটারোস্পোরিক বা অসম রেণু প্রসূ, অসম রেণু প্রসূ বা হেটারোস্পোরিক। ঠিক আছে স্যার, হেটারোস্পোরিক। আচ্ছা, এরপরে যদি আমি আর কিছু তোমাদেরকে পয়েন্ট বলি, দেখো এই দিকের যে তিনটা গাছ দেখতেছো, এই দিকের, ওই দিক তো তোমরা এখন কম দেখতেছো আর কি, দুইটা দেখতেছো, আর একটা একটু করলে দেখালেই হবে হয়তো বা। এই যে তাহলে ওই দিকে যে তিনটা দেখতেছো তোমরা, শৈবাল, ছত্রাক এবং মস। তো এই যে শৈবাল, ছত্রাক এবং মস, শৈবাল, ছত্রাক এবং মস, এরা কিন্তু প্রত্যেককে মাটির সাথে, দেয়ালের সাথে লেগে থাকে। তাহলে ধরো আমি মেঝেতে শুয়ে আছি, পরিষ্কার মেঝে, আমি খেতে যাচ্ছি না, পানি আমার খাওয়া খুব জরুরি, তুমি কি করবা? আমার মুখ সোজা মেঝেতে চালাই দিবা। তাহলে আমার গালে এসে কি পানি খাওয়াইতে হচ্ছে? কারণ আমি মেঝেতে শুয়ে আছি, এই জন্য আমার কোনো স্ট্র বা কোনো কিছু লাগতেছে না। তো উদ্ভিদের স্ট্রটা কি? উদ্ভিদের স্ট্রটা হচ্ছে তোমার জাইলেম এবং ফ্লোয়েম। তার মানে কি স্যার? পরিবহন কলাগুচ্ছ, ভাস্কুলার বান্ডল। তাহলে এদের কিন্তু 6 নাম্বার পয়েন্ট, এদের কি আছে স্যার? এদের ভাস্কুলার বান্ডল আছে, এদের ভাস্কুলার বান্ডল আছে, তার মানে জাইলেম ফ্লোয়েম আছে, এদের ভাস্কুলার বান্ডল বিদ্যমান। আর ওদেরকে কি বলবা স্যার? ওরা হচ্ছে অ্যাভাস্কুলার, এদের কারোই ভাস্কুলার বান্ডল নেই, এদের কারোই ভাস্কুলার বান্ডল নেই, পরিবহন গুচ্ছ নেই, এদের কারোই ভাস্কুলার বান্ডল নেই, মনে রাখবা, এদের কারোই ভাস্কুলার বান্ডল নেই। আচ্ছা, তাহলে তুমি দেখো 6টা করে শিখে গেছো, 6টা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা শিখে গেছো সবাই, 6টা পয়েন্ট। আসলে কয়টা শিখলা? একটু বুদ্ধি খাটাও, তোমরা 36টা শব্দ শিখে গেছো আল্লাহর রহমতে, 36টা তোমাদের কমপ্লিট হয়ে গেছে, 36টা। আমার সাথে সাথে বললেই তোমরা বুঝতে পারবা এটা, তোমাদের কমপ্লিট হয়ে গেছে 36টা। ভালো করে সবাই খেয়াল করো। এখান থেকে আমি রিপিট করি, ক্যামেরার পেছনে আমি দাঁড়িয়ে আছি, তোমরা একটু দেখে দেখে যাদের তোলা বাকি আছে তুলে নাও। দেখো, তাহলে যদি জিজ্ঞেস করে শৈবাল, শৈবালের দেহকে কিন্তু মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, ছত্রাকের দেহকেও ভাগ করা যায় না, মসবর্গীয়কেও ভাগ করা যায় না, তবে তাদের মূলের পরিবর্তে এক ধরনের রাইজয়েড মূল বিদ্যমান, যেটা আমরা টপিক ভিত্তিক যে পড়ব। এরপরে 2 নাম্বার দেখো, শৈবাল বলো, ছত্রাক বলো, মস বলো, এরা সবাই হচ্ছে গ্যামেটোফাইটিক। এরা সবাই কি স্যার? গ্যামেটোফাইটিক। আর এরা কিন্তু স্পোরোফাইটিক। নাম্বার 3, এদের দেহ হচ্ছে হ্যাপ্লয়েড, শৈবাল, ছত্রাক, মস। আর ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, এদের হচ্ছে ডিপ্লয়েড। নাম্বার 4, এদের যে গ্যামেটোফাইটিক দশাটা থাকে, মানে এদের ক্ষেত্রে তোমার যে এদের ক্ষেত্রে যে জনন রেণুটা তৈরি হয়, হ্যাঁ, মানে শুক্রাণু ধরো এটা তৈরি হয়, এটা ডিপ্লয়েড, তার মানে স্পোরোফাইটের উপর নির্ভরশীল। কারণ আমি তো ডিপ্লয়েড, আমি মানুষ ডিপ্লয়েড, তো ধর আমি যদি অসুস্থ থাকি, আমি যদি ঠিকমতো না খাওয়া দাওয়া করি, তাহলে আমার থেকে কি শুক্রাণু বের হবে? মানে একটা লজিক দিয়ে চিন্তা করো, আমার শুক্রাণু তো উৎপন্নই হবে না ঠিক মতো। ওই বিষয়টা মানে আমার শুক্রাণু ভালো থাকবে, আমার শুক্রাণু ভালোভাবে উৎপন্ন হবে যদি আমি ভালোভাবে পুষ্টিকর খাদ্য গ্রহণ করি। তার মানে আমার শুক্রাণু আমার অন্যান্য ডিপ্লয়েড কোষের উপর নির্ভরশীল। ওদের বিষয়টাও সেম, যে ওদের গ্যামেটোফাইটিক মানে শুক্রাণুটা স্পোরোফাইটিক, তাদের দেহের অন্যান্য কোষের উপর নির্ভরশীল। কিন্তু এদের ক্ষেত্রে শৈবাল, ছত্রাক, মস, এদের ক্ষেত্রে কি হবে বলো? যে এদের স্পোরোফাইটিকটা গ্যামেটোফাইটিকের উপর নির্ভরশীল। এরপর আসো, এদের স্পোরগুলো দেখতে ভিন্ন ভিন্ন হয়, এজন্য এরা হচ্ছে হেটারোস্পোরিক। আর এদের স্পোরগুলো একই রকম হয় এদের, এজন্য এদেরকে বলা হয় হোমোস্পোরিক। হোমোস্পোরিক। এদের দেহে ভাস্কুলার বান্ডল বিদ্যমান, কিন্তু এদের দেহে কোনো ভাস্কুলার বান্ডল বা পরিবহন গুচ্ছ নেই। তার মানে এরা হচ্ছে কি স্যার? অ্যাভাস্কুলার, পরিবহন টিস্যুগুচ্ছ বিহীন, পরিবহন টিস্যুগুচ্ছ বিহীন। সবাই আশা করি স্যার বুঝতে পেরেছেন। একটু কমেন্ট করে বলতে পারেন বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু কমেন্ট করে বলতে পারো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। যারা আছো কমেন্ট করে বলতে পারো। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো। এই সুযোগে
আমি তোমাদেরকে একটু গাছটাও দেখাই ফেলি। আচ্ছা, আমি ক্যামেরার এই যে স্যার তোমাদের জন্য জলজন্ত গাছ নিয়ে আসা হয়েছে, এবং আমার হাতে যে গাছটা দেখতেছো তোমরা, আমার হাতে যে গাছটা দেখতেছো তোমাদের ম্যাক্সিমাম জায়গায় গাছটা দেখতে পাবা। এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি পড়াই দিচ্ছি। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটা পড়ানো হচ্ছে। এই গাছটা হচ্ছে ফার্ন গাছ। তাহলে এইটা এই যে ফার্ন বর্গীয় টেরিস, এই গাছটার নাম হচ্ছে টেরিস, টেরিস গাছ। ঠিক আছে স্যার, অনেকে ঢেকি শাক বলে, যাই হোক টেরিস, এই গাছটা হচ্ছে টেরিস গাছ, মাথায় রাখবা সবাই। এটা হচ্ছে কি স্যার? টেরিস গাছ। একদম প্র্যাকটিক্যালি চাইলে পড়ানো যাবে, এটা প্র্যাকটিক্যালি পড়তে পারবা ইনশাল্লাহ। তাহলে আমরা যদি কিছু কথা বলি তোমাদেরকে, তোমরা আগে বুঝতে পারছো কিনা এবং আমি এটা এই মুহূর্তে পড়াই দিব কিনা এটা একটু কমেন্ট করতে হবে। তাহলে এই মুহূর্তে পড়াই দিব, অথবা আমি যেহেতু গাছটা নিয়ে এসেছি আমি এক্সট্রা ভাবে নিজের জন্য হলেও ভিডিও করে রেখে দিতে পারবো। একদম লাইভ গাছ, লাইভ একটা অধ্যায়। এখানে একটু দেখো, যেহেতু বলে দিয়েছি তোমাদেরকে যে এটা একটা বেসিক ক্লাস, তোমরা মনোযোগ দিলে বুঝতে পারবা। এই যে শৈবাল এবং ছত্রাক, এই দুইটা মিলে তোমাদের বোটানি চ্যাপ্টার 5, শৈবাল ছত্রাক মিলে বোটানি চ্যাপ্টার 5, মস এবং ফার্ন, মস এবং ফার্ন এই দুইটা মিলে চ্যাপ্টার 6। আর আমি তোমাদেরকে এইটা ফার্ন টেরিস এই গাছটা নিয়ে কথা বলতে চাচ্ছি। আর নগ্নবীজি এবং আবৃতবীজি এই দুইটা টপিক নিয়ে অধ্যায় 7। তার মানে বেসিক বুঝতেছো যে আমি 3টা অধ্যায়ের পড়া বেসিক ক্লাসের মাধ্যমে অল্প অল্প করে সমাধান করে দিচ্ছি। ঠিক আছে স্যার, 3টা ক্লাসের 3টা অধ্যায়ের পড়া বেসিক ভাবে সমাধান করে দিচ্ছি। এই দেখেন স্যার 3টা, তো তোমাদেরকে আমি ধরে ধরে একদম পড়াই দিচ্ছি এবং লাইভ দেখাই দিচ্ছি। সবগুলো পাতাগুলো ক্যামেরার সামনে নিব, তোমরা জলজন্ত বুঝতে পারবা, এবং বাসায় যখন চলাচল করবা দেখবা এই গাছগুলো খুব কমন, আগাছা জাতীয়। এই গাছের কোনো ফুল ফল কিছু হয় না। তার মানে এরা হচ্ছে কি, দেখো তুমি একটু লাইনগুলোর সাথে মিলাই নাও, আমি ক্যামেরাতে ধরি ব্যাক সাইড থেকে, তোমরা একটু মিলাই নাও। দেখো প্রথম পয়েন্ট বলেছি এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। এই দেখো নিচের দিকে যেগুলো দেখতেছো এটা হচ্ছে মূল, ওই মূলের সাথে লেগে আছে কাণ্ড। এই যে এগুলো, এই জায়গাটা হচ্ছে কাণ্ড, শক্ত হয়ে আছে। আর এই যে পুরো তোমার কাছে ডাল মনে হচ্ছে, এটা একটা না, এই পুরোটা মিলে হচ্ছে একটা পাতা। এই পুরো অংশটা এখান থেকে খেয়াল করো, এই যে আমি নাড়াচ্ছি, এই পুরোটা মিলে হচ্ছে একটা পাতা। তাহলে এই যে আমি যেটা ধরলাম এখন, তুমি বলতে পারো স্যার এটা তো একটা পাতা না, এটাকে বলা হয় পত্রক। এটাকে বলা হয় কি স্যার? পত্রক, পত্রক। তাহলে এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। কিন্তু এই দিকে যেগুলো পড়েছো তোমরা, মস বা সমাঙ্গদেহী, এদের কাউকেই মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এরা স্পোরোফাইটিক। কেমন? এদেরকে অনুবীক্ষণ যন্ত্রে দেখলে দেখবো এদের ক্রোমোজোম গুলো জোড়া জোড়া হয়ে আছে, তার মানে ডিপ্লয়েড। আর বাকিগুলো কিন্তু নর্মালি। তাহলে দেখো এই মূল থেকে যদি পানি নেয়, তাহলে পানিটা নিয়ে পাতার এই অংশ পর্যন্ত একদম শীর্ষ পর্যন্ত প্রবেশ করাইতে হবে। তাহলে বলো এই জায়গা দিয়ে, এগুলো দিয়ে কি জাইলেম ফ্লোয়েম নাই? 100% আছে। এগুলো দিয়ে জাইলেম ফ্লোয়েম 100% আছে। ঠিক আছে কিনা স্যার বলেন? ওকে, এবার কয়েকটা বিষয় তোমরা বুঝো, তারপর আমি তোমাদেরকে গাছ সহ ক্যামেরা নামাই নিয়ে ক্যামেরা দিয়ে জুম করে, আমাকে দেখার তো দরকার নাই, ওটা বুঝলেই চলবে তোমাদের। তাহলে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ শিখে ক্লাস শেষ করব ইনশাল্লাহ। কঠিন কিছু শব্দ আছে, সেটাও আমি বলে দেব তোমাদেরকে ইনশাল্লাহ, তবে আগে একটু বুঝো। প্রথম, মনোযোগ দাও সবাই, আমি যে গাছটা এখন পড়াচ্ছি তার নাম হচ্ছে টেরিস, যেটা তোমাদের বোটানি চ্যাপ্টার 6। টেরিস একটা গাছ পড়াচ্ছি, টেরিস। এই গাছের মধ্যে কিছু কঠিন কঠিন তুমি শব্দ পড়বা। 1 নাম্বার পড়বা একটা শব্দ, সেটা হচ্ছে অস্থানিক মূল। অস্থানিক মূল, অস্থানিক মূল। প্রথম শব্দ কি পেবা স্যার? অস্থানিক মূল। ওকে, অস্থানিক মূল। মূল তো সবাই জানো, অস্থানিকটা আমি বুঝাই দিচ্ছি। নাম্বার 2 তুমি যেটা পাবা কাণ্ড। তো এদের কাণ্ডটাকে বলা হয়
রাইজোম কাণ্ড, রাইজোম কাণ্ড। তাহলে সেকেন্ড যেটা আনকমন শব্দ পাবা সেটা হচ্ছে রাইজোম কাণ্ড, রাইজোম কাণ্ড। এরপরে আরেকটা আনকমন শব্দ পাবা যেটা হচ্ছে তোমার রেমেন্টা, রেমেন্টা। এই যে এই শব্দগুলো 9, 10-এ কখনোই শুনো নাই, এই জন্য কঠিন লাগবে, কিন্তু বেসিক মানে বেসিক, এই জন্য একটু জাস্ট রেমেন্টা। এরপরে 4 নম্বরে যে শব্দটা তুমি জানবা সেটা হচ্ছে র্যাকিস, র্যাকিস। 5 নম্বরে তোমার জানতে হবে হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট। 6 নম্বরে তুমি জানবা হচ্ছে আচ্ছা এটা ফ্রন্ট হবে, ফ্রন্ট বলে দিয়েছি, ফ্রন্ট। তারপরে 6 নাম্বারটা হচ্ছে তুমি যেটা জানবা সেটা হচ্ছে র্যাকিস বললাম, হ্যাঁ, পিনা, পিনা, পিনা। 7 নাম্বার তোমার পড়তে হবে ক্রোজিয়ার, 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 ক্রোজিয়ার। 7 নাম্বার হচ্ছে ক্রোজিয়ার, দেখা যাচ্ছে। এবং লাস্ট 8 নাম্বার যে কঠিন একটা শব্দ পড়বা সেটা হচ্ছে সারসিনেট, সারসিনেট, সারসিনেট ভার্নেশন, সারসিনেট ভার্নেশন, সারসিনেট ভার্নেশন, সারসিনেট ভার্নেশন। সবাই একটু আমার সাথে সাথে এগুলো উচ্চারণ করো, সবাই আমার সাথে সাথে উচ্চারণ করো। অস্থানিক মূল, রাইজোম কাণ্ড, রেমেন্টা, র্যাকিস, ফ্রন্ট, পিনা, ক্রোজিয়ার, সারসিনেট ভার্নেশন, সারসিনেট ভার্নেশন। এছাড়াও একটু ডিটেলস বা জনন যখন তোমার পড়তে হবে তখন তুমি এছাড়াও আরো কয়েকটা শব্দ শুনবা। যেমন দেখো নাম্বার 9 ফলস ইন্ডুসিয়াম, ফলস ইন্ডুসিয়াম। আগেই বলছি এগুলো 9, 10-এ পড়ো নাই। ফলস ইন্ডুসিয়াম, ফলস ইন্ডুসিয়াম। তারপরে তুমি পাবা নাম্বার 10 সোরাস বা সোরাই, এক বচনে সোরাস, বহু বচনে সোরাই। নাম্বার 11 স্পোরানজিয়াম, 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 স্পোরানজিয়াম। এখান থেকে স্পোর, পরবর্তীতে আবার নতুন কিছু তৈরি হবে। স্যার পুরো একটা গাছ পড়াই দিচ্ছি এবং এর জন্য তোমার মূল যে শব্দগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে কয়টা শব্দ স্যার বলেন? এর জন্য মূল যে শব্দ তোমরা মনে রাখবা সেটা হচ্ছে অনলি নাম্বার 11, 11টি শব্দ। বারবার করে পড়ো, দেখো হয়ে যাবে। আমি একটু তোমাদেরকে চিত্র এঁকে বোঝাই, চিত্র এঁকে বোঝাই, খেয়াল করো। এটা হচ্ছে ধরো তার কাণ্ড, কার কাণ্ড স্যার? ফার্ন, টেরিসের কাণ্ড। এবং এই কাণ্ডটা কিন্তু এই যে মাটি, এটা মাটির লেয়ার, এই মাটির নিচে থাকে, আমি ধুয়ে পরিষ্কার করছি, বুঝো। এবং এর সাথে এই যে মানে স্থানে স্থানে অনেকগুলো মূল আছে, তাহলে এই মূলগুলোকেই কি বলা হয় স্যার? অস্থানিক মূল। মনোযোগ দাও সবাই, এটাকেই বলা হয় অস্থানিক, অস্থানিক মূল, অস্থানিক মূল। এবং এই মূলগুলোর সাথে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো শাখা আছে, মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র শাখা আছে, এগুলোর সাথে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বিদ্যমান। ওকে, যা বললাম সেটা একটু প্রমাণ হিসাবে তোমরা দেখে নাও স্যার। আমার রুমে পাতাগুলো পড়ে যাচ্ছে, তারপরেও দেখো তোমরা বুঝতে পারছো কিনা বলবা। দেখো, হ্যাঁ, গুচ্ছাকারে আছে অস্থানিক মূল। এবং এখান থেকে দেখো এটা একটা আলাদা আলাদা, দেখছো এদের থেকে ছোট ছোট কিছু শাখা বের হয়ে আসছে। স্যার একদম জলযন্ত্র দেখানো হচ্ছে, কিন্তু এখানে জলযন্ত্র দেখানো হচ্ছে। ছোট ছোট কতগুলো শাখা দেখতেছো তোমরা, একদম রিয়েল গাছ, রিয়েল প্র্যাকটিক্যালি পড়াশোনা যেটাকে বোঝাই, এই তো। তাহলে তুমি যদি বলো স্যার আমি বর্ণনার সময় কি করব, তুমি বর্ণনার সময় কি করবা? তুমি বর্ণনার সময় প্রথম পয়েন্টটা দাও যে আগে তো কতগুলো পড়েই ফেলেছো,
যে এদের অস্থানিক সরু ও স্বল্প শাখাযুক্ত মূল বিদ্যমান। এদের অস্থানিক সরু ও স্বল্প শাখাযুক্ত মূল বিদ্যমান। অস্থানিক সরু ও স্বল্প শাখাযুক্ত মূল বিদ্যমান। ক্লিয়ার? পরেরটা দেখো লাল কালার দিয়ে, যেটা এটা হচ্ছে তাদের কাণ্ড, এবং এই কাণ্ডটাকে বলা হয় রাইজোম কাণ্ড। তাহলে প্রশ্ন করতে পারে কেন ফার্নের কাণ্ডকে রাইজোম কাণ্ড বলা হয়? তাহলে উত্তর দিবা যে ফার্নের কাণ্ডটি এক ধরনের ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ফার্নের কাণ্ডটি এক ধরনের ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, এই জন্য একে কি বলা হয় স্যার? রাইজোম কাণ্ড বলা হয়। এগুলো লাইনের বাইরে কোনো লাইন নাই, লেখার দরকার নাই, রাইজোম কাণ্ড। এবার আসো, কাণ্ড থেকে সৃষ্ট অংশটাই হচ্ছে কি? পাতা। তাহলে এর কাণ্ড থেকে সবুজ কালি তো নাই, আমি নীল দিয়ে করতেছি। কেমন স্যার? নীল তো পাতা হয় না, তারপরেও বুঝে নাও তোমরা। তাহলে কাণ্ডের যে অংশ থেকে পাতা তৈরি হয় তাকে পর্ব বলে। আপাতত এটা না শিখলেও চলবে এই ক্লাসে। তাহলে ধরো এই যে এইটা, হ্যাঁ, এদিকে ধরে নাও একটা এরকম, এই, তাহলে এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে পাতার মধ্যশিরা। এই পাতার যে মধ্যশিরা যৌগিক পাতার ক্ষেত্রে তাকে বলা হয় র্যাকিস। পাতার মধ্যশিরাকে বলা হয় র্যাকিস। ওকে স্যার? কেন এটা পাতা আমি বুঝাচ্ছি। দেখো, একটা হচ্ছে সরল পাতা এবং আরেকটা হচ্ছে যৌগিক পাতা। তো এটাকে বলা হয় যৌগিক পাতা। টেরিস শব্দের অর্থ হচ্ছে মানে পক্ষল। তাহলে এরকম পাতাগুলো কাছাকাছি, মানে আমি তো একদম এক্স্যাক্টলি তো হচ্ছে না, কাছাকাছি ধরো এরকম পাতাগুলো। তাহলে এইটা তোমার কাছে মনে হবে স্যার এখানে অনেকগুলো পাতা আছে, না, এটা একটা পাতা। যেমন তোমাদেরকে আরো ক্লিয়ার করি, নারিকেলের যেটা বড় করে দেখো সেটা হচ্ছে একটা পাতা। এবং এদের চিত্র আঁকার সময় খেয়াল রাখবা যে ওপরে এখানেও কিন্তু একটা আছে, শীর্ষের দিকে এখানেও একটা অংশ আছে। ওকে, তাহলে এই ওদিকে তো জায়গা নাই, এজন্য ওদিকে ছোট করে দিচ্ছি, কাছাকাছি আর কি। এটাই হচ্ছে সেই টেরিস গাছ যেটা তোমরা লাইভ দেখতেছো। তাহলে এখন দেখো যে এদের যে কাণ্ড, আমি তোমাদেরকে দারুণ করে বোঝাই একটু। দেখো, আমি প্রত্যেকটা পার্ট কিন্তু দেখাই পড়ানোর চেষ্টা করতেছি। খেয়াল করো, এদের এই যে কাণ্ড, আমার আঙ্গুলের দিকে খেয়াল করো। তাহলে এই কাণ্ডের ওপরেই যেখান থেকে পাতা তৈরি হচ্ছে, কতগুলো পাতাতেও আছে, আমি যদি দেখাই যে এটাকে পাতা বলেছি, কিন্তু আমি দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, পাচ্ছ আশা করি। দেখো এদের গায়ে কতগুলো রোম অংশ আছে, কতগুলো যে রোমের মতো অংশ আছে, লোম লেগে আছে সাদার মতো, বুঝতে পারছো কিনা? দেখো খেয়াল করো, এই যে সাদার মতো যে লোমগুলো লেগে আছে, এই লোমগুলোর নামই হচ্ছে স্যার রেমেন্টা। এদের নাম কি স্যার? রেমেন্টা। তাহলে এইখানে এই কাণ্ডের সাথে থেকে শুরু করে এদের গায়ে কতগুলো লোম লেগে আছে, এই যে কচি পাতার গায়ে এরকম কতগুলো লোমের মতো অংশ লেগে আছে, এটাকে বলা হয় রেমেন্টা। রেমেন্টা, ঠিক আছে? রেমেন্টার পর থেকে এটা হচ্ছে র্যাকিস। তাহলে দেখো, এটা পুরোটা একটা পাতা, এর জন্য এটা হচ্ছে র্যাকিস, এটা র্যাকিস। তাহলে আমি কি ক্লিয়ার করলাম? অস্থানিক মূল ক্লিয়ার করলাম, রাইজোম কাণ্ড ক্লিয়ার করলাম, রেমেন্টা ক্লিয়ার করলাম, র্যাকিস ক্লিয়ার করলাম। এবার ভালো করে বোঝো, এটা পুরোটা মিলে কি স্যার? একটা পাতা। এই পুরোটা মিলে হচ্ছে একটা পাতা। এই ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট। বলো, ফার্নের পাতাকে কি বলা হয়? ফ্রন্ট। তার মানে এটা পুরোটা, আমি কোন একটা তোমাদেরকে টান দিয়ে ছিঁড়েই দেখাই ওখান থেকে। আল্লাহ, রুমটা ময়লা হয়ে যাচ্ছে। এই যে আমি পুরোটা একটা ছিঁড়ে ফেলছি, দেখো এই যে পুরো আমার হাতে দেখতে পাচ্ছ। এই পুরোটাকে তোমাদের কাছে মনে হবে না স্যার এখানে অনেকগুলো পাতা আছে, কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে এই পুরোটা হচ্ছে একটা পাতা। ঠিক আছে স্যার? এই পুরোটা হচ্ছে একটা পাতা। এটাকে বলা হয় যৌগিক পাতা, যৌগিক পত্র। আর আমজাম যেগুলো দেখো এগুলো হচ্ছে সরল পাতা। ক্লিয়ার স্যার? যৌগিক পাতা। তাহলে আমি যেটা ধরে আছি, যে স্থানটা ধরে আছি, এটা কি স্যার বলেন তো? এটা হচ্ছে র্যাকিস। আমি যেটা ধরে আছি এটা হচ্ছে কি? র্যাকিস। ক্লিয়ার? আচ্ছা, এবার পাতার যে এক একটা অংশ, স্যার এই যে আমি যে এখন যে অংশটা ধরে আছি, বা একটু পরে যেটা ধরলাম, এই যে এক একটা অংশ, এই পাতার এক একটা অংশকে বলা হয় পত্রক
বা পিনা। তার মানে দেখো খেয়াল করো, এইটা একটা কি শীর্ষস্থ পত্রক বা পিনা। পাতার এক একটা অংশকে বলবা পত্রক বা পিনা। তাহলে তোমাকে ফ্রন্ট বুঝালাম, ফ্রন্টের এক একটা অংশ হচ্ছে পিনা বা পত্রক। পত্রক। আচ্ছা, এবার ভালো করে বুঝো, এই শব্দগুলো আরেকটু জটিল, এখন যেগুলো বলবো আরেকটু জটিল, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি খুব স্পষ্ট ক্লিয়ার করে, কারণ আমি একটা বড় গাছ পেয়েছি, এই জন্য ভালো লাগতেছে নিজের কাছে যে গাছটা খুব দারুণ তোমাদেরকে দেখাইতে পারতেছি। সবাই খেয়াল করিও মনোযোগ দিয়ে, আমি লাস্টে আমার রুমের অবস্থা দেখাবো তোমাদেরকে। স্যার একটু ক্যামেরার দিকে ভালো করে ফোকাস দিবেন স্যার। এই যে একটা অংশ দেখতেছেন, এটা কিন্তু একটা পর্যায়ে বড় পাতাতে পরিণত হবে। আমি আঙ্গুল দিয়ে যেটা ধরে রেখেছি, যে নাড়াচ্ছি, খেয়াল করেন সবাই, এইটা একটা পর্যায়ে একটা বড় পাতাতে পরিণত হবে। কিন্তু এখন কচি অবস্থায় এটা কেমন হয়ে আছে দেখো তো, ক্যামেরার সামনে ধরছি, কুণ্ডলিত হয়ে আছে, বুঝতে পারছো সবাই? কচি অবস্থায় এটা কেমন হয়ে আছে? কুণ্ডলিত হয়ে আছে। তাহলে আমি এটাকে কোনটার মতো এঁকেছি? কোন জায়গায় এঁকেছি খেয়াল করো। এই যে স্যার কুণ্ডলিত হয়ে আছে, এই যে এই যে এই যে এই যে এই যে কুণ্ডলিত হয়ে আছে কচি অবস্থায়, এই যে এই কুণ্ডলিত পাতাটার নাম হচ্ছে ক্রোজিয়ার। ক্রোজিয়ার, ক্রোজিয়ার। তাহলে দেখো আমি পরেরটাও তোমাদেরকে বর্ণনা করলাম, এই যে ক্রোজিয়ার। ক্রোজিয়ার কি? আর ক্রোজিয়ারটা যে হলো, ডেফিনেটলি এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এরকম কুণ্ডলিত হয়েছে। এই ক্রোজিয়ার সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন, এগুলো খুব ক্রিয়েটিভ বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য। তাহলে ফার্নের কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার, আর ক্রোজিয়ার সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন, সার্সিনেট ভার্নেশন। ওকে স্যার, এবার দেখো এটা ছিল র্যাকিস। তাহলে র্যাকিসের এই পাশে মনে করো যে এইটা একটা ফার্নের পাতা। এই পাতার নিচের দিকে খেয়াল করবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে জলজন্ত, দেখবা কিছুটা কুণ্ডলিত হয়ে আছে পাতার নিম্নত্বক। আমি তোমাদেরকে দেখাই, যে কোনো পাতা থেকে দেখাচ্ছি, প্রায় প্রতিটাতেই হয়ে আছে, তবে কচি একদম হলে তখন ওখানে পাবা না আর কি। একটু ক্যামেরাতে ভালো করে ফোকাস দিবা স্যার। এটা হচ্ছে পাতার সামনের দিক, হ্যাঁ বেশি সবুজ, এটা হচ্ছে পাতার সামনের দিক বেশি সবুজ। এখন দেখো সামনের দিক এই পাশটাও সমান্তরাল থাকার কথা, কিন্তু পেছন থেকে যদি আমি দেখাই নিম্নত্বকে, তোমরা যে কোনো পাতার দিকে একটু খেয়াল করো, দেখো তো এগুলো একটু কুণ্ডলিত হয়ে ভেতরের দিকে ঘিরে ঘিরে আছে কিনা স্যার? সবাই খেয়াল করো, এটার দিকে প্রয়োজনে খেয়াল করো, যেহেতু মাঝখানে কাটা আছে বুঝতে সুবিধা হচ্ছে। আমার ঠিক কেনিয়া মানে বৃদ্ধাঙ্গুলের যে নখ আছে তার উপরে দেখো একটু একটু হয়ে রাউন্ড হয়ে মনে হচ্ছে ভেতরের দিকে ঢুকে গেছে। এটাকেই বলা হয় ফলস ইন্ডুসিয়াম। ফলস ইন্ডুসিয়াম। এই ফলস ইন্ডুসিয়ামের মধ্যে আমি কোনো একটা জায়গা থেকে হাত দিয়ে, এখন হাতের গুলো তোমরা বুঝতে পারবা কিনা এটা একটা বিষয় আছে অবশ্য, কারণ ক্যামেরাতে কতটুকুই বা আসবে। সরি, ক্যামেরাই নড়ে গেছে ডাইরেক্ট। সার্সিনেট ভার্নেশন, ঠিক আছে আমি দেখাই তোমাদেরকে। আসলে হাতে তো যেভাবে লাগছে মনে হয় না তোমাদের এত ক্ষুদ্র জিনিস দেখতে পাওয়ার কথা, এটাকে মানে অন্য ক্যামেরা দিয়ে করলে হয়তো আর কি। যাই হোক, তাহলে এই যে এদের ভেতরেই থাকে হচ্ছে তোমার সেই সোরাসগুলো, এবং প্রতিটা সোরাসের মধ্যে আবার স্পোরাঞ্জিয়াম থাকে। এই স্পোরাঞ্জিয়ামগুলোর ভেতরে থাকে স্পোর, এবং এদের এই যে পাতার নিচের ত্বক দেখতেছো, এই স্পোরগুলো থেকেই তারা কি তৈরি করে স্যার? স্পোরগুলো থেকেই পরবর্তীতে এদের বংশধর তৈরি হয়, মানে এদের বংশবৃদ্ধি বা জনন হয়ে থাকে। এই হচ্ছে ফার্ন। এবং আমি তোমাদেরকে লাইভ প্র্যাকটিক্যাল, হ্যাঁ আমার কাছে স্মার্ট বোর্ড নাই, আমি সেদিক দিয়ে পিছিয়ে আছি, কিন্তু আমি তোমাদেরকে একদম লাইভ গাছের পাতা সহ প্রত্যেকটা পয়েন্ট সহ দেখাই দিয়েছি। ইনশাল্লাহ কখনো না কখনো এগুলো তোমরা পড়বা, এবং পড়লে তখন বুঝতে পারবা যে এই যে তোমাকে জলজন্ত দেখানো এই ডেডিকেশন গুলো কেমন। তো সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাবা। এবং আমি যদি ক্যামেরাটা বাঁকা করে দেখাই, এই দেখো আমার রুমের নিচের দিকের অবস্থাটা তোমরা দেখো সবাই, এই অবস্থায় হয়ে আছে আমার রুম। ওকে, এই অবস্থায় আমার রুম হয়ে আছে। তাহলে আর কিছু বললাম না, আল্লাহ হাফেজ, সবার সাথে দেখা হবে আগামীতে আবারও। ভালো থাকবা সবাই, দোয়া করবা যাতে পরবর্তী ক্লাসগুলো আরো এর চাইতে আরো বেস্ট নিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।